ঘটনা শুরু করতে চাই, এবং সেই ঘটনাটিও আমাদের একটি ইমেল দিয়ে, প্রতিদিনের মতো আজকেও একটা ইমেল দিয়েই শুরু করতে চাই। জানি না কেমন লাগবে, আশা করছি আপনাদের ভালোই লাগবে। পড়ছি ঘটনাটি। আমার ঘটনাটি পড়ে শোনাবেন, এটা লিখেই তিনি শুরু করেছেন তার ইমেল। তারপর লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আল্লাহর রহমতে আপনি ভালো আছেন এটাই বিশ্বাস করি। আমি নীরব আহমেদ, গ্রাম ভরতপুর, থানা বড়াই গ্রাম, জেলা নাটোর। আজকে আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেটি আমার জীবনে ঘটে যাওয়া অদ্ভুত সত্য একটি ঘটনা। ঘটনাটি ছিল 2010 সালে। তখন আমি ক্লাস 9-এ পড়ি। পড়ন্ত বিকেলে খেলার মাঠে একা একাই বসে আছি। নীরব নিস্তব্ধতার মাঝেই হঠাৎ করেই একটা কান্নার আওয়াজ আমার কানে ভেসে ওঠে। দেখলাম পাশে রাস্তা দিয়ে একটি ভ্যান গাড়ি দিয়ে কাউকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কৌতূহল বশত আমি কোনো কিছু না ভেবেই দৌড় দিয়ে হাসপাতালের গেটে যাই। সেখানে গিয়ে দেখতে পাই 15-16 বছরের একটি মেয়ে বিষ পান করেছে। আমার পাশেই তার মা কান্নাকাটি করছে। মেয়েটি বাঁচার জন্য আকাশের পানে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে আছে। আমি মেয়েটিকে কোলে নিয়ে দ্রুত ইমার্জেন্সির কেবিনের দিকে চলে যাই আর ডাক্তার ডাক্তার বলে চিৎকার করতে থাকি। মেয়েটি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করেই সবকিছু নীরব হয়ে গেল। আমার নীলাভ চোখের সামনে মেয়েটির জীবনের শেষ সূর্যটা ডুবে যেতে দেখলাম। ইতিমধ্যে কর্তব্যরত ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করলেন। আমার চোখের অশ্রু আর ধরে রাখতে পারলাম না। সেদিন রাতে আর ঘুমাতে পারিনি। বারবার মেয়েটির কথা মনে পড়ছিল, আর কেন জানি মনে হচ্ছিল জীবন থেকে কোনো একটা কিছু হারিয়ে ফেলেছি। মনের গভীর ভালোবাসা থেকে মেয়েটির সেই নীলাভ চোখের চাহনি যেন আমাকে কিছু বলতে চাইছিল। মাসখানেক পর থেকেই শুরু হলো আমার জীবনের অদ্ভুত পদচারণা। সেদিন রাতে সেলফ স্টাডি শেষ করে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। মনে হচ্ছিল আকাশ ভেঙে আমার চোখে কেউ একজন ঘুম নিয়ে এসেছে। ঘুমের মধ্যে দেখছিলাম আমার বিয়ে হচ্ছে অচেনা অজানা কোনো এক স্থানে, যেখানে চারিদিকে ফুলে ফুলে ভরা। সেখানে অনেক কিছু, অনেক নতুন নতুন মানুষ। কিন্তু অদ্ভুত হলেও সত্য যে কাউকে আমি চিনি না। আমি অবাক হলাম। এরপর দেখলাম পালকি করে একজন মেয়েকে আমার সাথে এনে বসানো হলো। মেয়েটির ঘুমটা সরিয়ে বলে উঠল, আমাকে চিনতে পেরেছ? আমি দেখলাম আর কেউ নয়, সেই মেয়েটি যে গত রাতে, গত 1 মাস আগে আমার কোলে মাথা রেখে মারা গিয়েছিল। আমার ঘুম ভেঙে যায়। নেহায়েত একটি স্বপ্ন ভেবে আমি উড়িয়ে দেই। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য যে আমার ঘরের কোনো এক অদ্ভুত ফুলের গন্ধে ধরে গিয়েছিল। আমি যেন আর কিছু ভাবতে পারছিলাম না। এর মধ্যে আমার শরীর থেকে ঘাম ঝরতে শুরু করে। আমার চাল চলনে পরিবর্তন আসলো। পরিবারের সবাই আমাকে বলল, তুমি রাতে কার সাথে একা কথা বলো? আমি নাকি কারোর সাথে কথা বলি। এটাই ছিল তাদের প্রশ্ন, আমি কার সাথে কথা বলি। এভাবে প্রত্যেকটি দিন আমি তাকে স্বপ্নে দেখি যে সে আমার পাশে বসে আছে। প্রতিদিন ঘুমোতে যাবার আগে ভাবতাম, আজও কি সে আমার কাছে আসবে? এমনি কোনো একদিন সে আমাকে অনেক সুস্বাদু খাবার খেতে দেয়, যার স্বাদ গন্ধ আমাকে মুগ্ধ করে দিয়েছিল। সকালবেলা আমার মায়ের ডাকাডাকিতে ঘুম ভাঙলো। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে গত রাতের সেই পোলাওয়ের গন্ধ আমার নাকে তীব্রভাবে লাগতে থাকে। আমি অবাক হয়ে যাই, কিন্তু এখনো স্বপ্নের ঘোর কাটেনি মনে করে উড়িয়ে দেই।
মা আমার ঘর গোছাতে আসেন। এরপর মা আমাকে জিজ্ঞেস করেন আমি কাল রাতে কোথা থেকে পোলাও খেয়েছি। আমার কাপড় থেকেও নাকি পোলাওয়ের গন্ধ বের হচ্ছে। কি আশ্চর্য! তাহলে কি আজ অবধি যা হয়েছে তা সত্য? ঘটনা প্রবাহ আর আমি নিজের কাছে ধরে রাখতে পারিনি। সহসাই আমার মা বাবার কাছে সবকিছু খুলে বলি। তারা আমার সকল কথা শুনে অবাক হন এবং দ্রুত আমাকে একজন বড় হুজুরের কাছে নিয়ে যান। হুজুর আমাকে দেখে বলেন, তোমার উপর একটি পরী আছর করেছে, তোমাকে সে এত সহজে ছাড়বে না। এরপর তিনি আমাকে কিছু ঝাড়ফুঁক ও পানি পড়া দেন, সাথে একটি তাবিজও দেন। তাবিজ যেন কোনোভাবেই না হারায় সে ব্যাপারে তিনি বিশেষভাবে তাগিদ দেন। এরপর থেকে আমি আর তাকে স্বপ্নে দেখি না। সবকিছু ঠিকঠাকই চলছিল। এভাবে কেটে গেল 2টি বছর। এরই মধ্যে রিমি নামের একটি মেয়ের সাথে আমার বন্ধুত্ব হয়। গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। তাকে বিয়ে করব বলেই চিন্তা ভাবনা করে রেখেছিলাম। কোনো একদিন আমি মাঠে ফুটবল খেলার সময় তাবিজটি হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও আমি সেটা পাইনি। এরপর শুরু হলো আমার জীবন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। প্রতিদিনের মতোই আমি ওই দিন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছি। আর কিছু নয়, স্বপ্নে পুরনো সেই স্মৃতি আমার নিদ্রা জগতে। আমি দেখতে পেলাম সাদা কাপড় পরে সেই মেয়েটি আমার পাশে দাঁড়িয়ে আছে, ভাবে তাকিয়ে আছে। ওর চোখে মুখে অদ্ভুত মায়ার ছাপ। চোখের কোণে জমে আছে শত বছরের অভিমান। মনে হচ্ছে সে আমার উপর অনেক অভিমান নিয়ে বসে আছে। সহসা তার গাল বেয়ে অশ্রু ঝরছে। এরপর বেদনাময়ী কণ্ঠে কিছু লোমহর্ষক কথা সে আমাকে বলল। কেন মুছে গেল তার স্বপ্ন? সে আমার সাথে সম্পর্ক করতে চেয়েছিল এবং সে অন্য কারোর সাথে আমার সম্পর্ক হতে দেবে না। মেয়েটি এই কথাগুলো বলতে বলতে ছোট্ট ছেলেটির মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল, আর আমি শুধু তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম। সহসা একটা মৃদু মলয়ের ঝাপটার শব্দে আমার ঘুম ভেঙে যায়। আমি চারিদিকে তাকিয়ে দেখি কেউ নেই সেখানে। ঘড়ির কাঁটায় তখন রাত 3টা বাজে। আমি আর কিছুই ভাবতে পারছিলাম না। আমার চারিদিক যেন অন্ধকার হয়ে আসছিল। এমনি সময় আমি দেখতে পেলাম আমার ঘরে 3-4টি আলো আড়াআড়ি ভাবে দৌড়াদৌড়ি করছে। আমি খুব ভয় পেলাম। তার সাথে বাড়ির আশপাশ থেকে অনেকগুলো শেয়াল কুকুরের কান্নার আর্তনাদ শুনতে পেলাম। মনে হচ্ছিল কেউ যেন তাদেরকে চিবিয়ে খাচ্ছে। দূর থেকে আজানের ধ্বনি ভেসে আসলে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। সকালবেলায় আবারও হুজুরের কাছে যাবো বলে রওনা দিচ্ছিলাম। হঠাৎ করে আমার ফোনে কল আসলো। রিমি নামের সেই মেয়েটি নাকি মারা গেছে। কিছুই বুঝে উঠতে পারছিলাম না। হুজুরের কাছে গিয়ে পুনরায় সব ঘটনা খুলে বললাম। তিনি আমাকে আবারও একটি তাবিজ দেন, আজও আমাকে ঘুরে বেড়াতে হচ্ছে। যুগের দাবিতে কেটে গেছে অনেকগুলো বছর, কিন্তু আজও আমার হৃদয় ভাগ কেটে আছে সেই তিক্ত ঘটনাগুলো, যার ব্যাখ্যা আমি আজও মেলাতে পারিনি। আজও রাত হলে মনের মাঝে ফুফু করে কেঁদে ওঠে, আর অদ্ভুত সব কর্মধারা মনে করিয়ে দেয়। দোষ করেছিল বিষপান করা সেই মেয়েটি, আর কেনই বা সে বিষপান করেছিল? কেনই বা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রিমির জীবন চলে গেল? কোনো কিছুই যেন মেলাতে পারি না। তবুও মনে হয় নিহত আত্মা আজও জেগে আছে আমার জন্য। হয়তো সে অনেক
অনেক অভিমান নিয়ে বসে আছে আমার চিরচেনা সেই খাটের পাশে, হয়তো ভালোবাসা পাওয়ার জন্য আমার কাছাকাছি আসার চেষ্টা করে, কিন্তু অদৃষ্টের এই নির্মম পরিহাসে আসতে পারে না আমার কাছে। হঠাৎ করে মাঝে মাঝে ঘুম ভেঙে যায়, মনে হয় মেয়েটি আমার কাছেই দাঁড়িয়ে আছে। আমি যেন এখনো তার কান্নার আর্তনাদ আর তার সেই সবসময় দোয়া করি আল্লাহ যেন আমার হারিয়ে যাওয়া রিমি আর সেই মেয়েটিকে ক্ষমা করে দেন। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া ধ্রুব সত্য ঘটনা। এখন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ঘটনাটি ঠিক মতো গুছিয়ে লিখতে না পারার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সবাই আমার জন্য দোয়া করবেন। ঘটনাটি পড়ে শোনানো হলে দয়া করে আমাকে জানাবেন। নীরব আহমেদ, ভরতপুর, বড়াই গ্রাম, নাটোর। এই ছিল ঘটনা। চলুন ঘটনায় ফিরে যাই। আমাদের এই মুহূর্তে যে ঘটনাটি পড়বো সেটা একটা ইমেইল, এবং সেই ইমেইলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যেভাবে লিখছেন আমি সেভাবেই পড়ছি। আশা করছি যে ইমেলটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। শুরুতে বলে নিই, আমি গুছিয়ে লেখার মতো মানুষ না। কোনো বানান কিংবা কোনো শব্দ ভুল হলে ক্ষমার চোখে দেখবেন। সেই 11 সাল থেকে শুনছি আপনাদের, কিন্তু কেন যেন আজকে লেখার প্রয়োজন বোধ করলাম। আমি আরিফ শাহরিয়ার, বাংলাদেশের একটি রেপুটেড প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আমার অনার্স কমপ্লিট করেছি আইন বিষয়ে, এবং লন্ডনে মাস্টার্স করছি। ফলে আমার পক্ষে সশরীরে উপস্থাপন করা সম্ভব না। আমি যে ঘটনাটি শোনাবো সেটি বাংলাদেশের, আমার নিজের সাথে ঘটে যাওয়া, সময় প্রায় 5-6 মাস আগের মতো হবে। বলে রাখা ভালো যে আমার তুলা রাশি, আমি জানি না আপনারা বিশ্বাস করবেন, রাশি বিশ্বাস করেন কিনা, বাট ছেলেবেলা থেকে আমার কাছে রাশি জিনিসটা নিছক ভাওতাবাজি মনে হতো। যাই হোক, আমার তুলা রাশি কল্যাণে আমি ছোটবেলা থেকেই কম বেশি প্যারানর্মাল ব্যাপার স্যাপারের সাথে পরিচিত ছিলাম। আমার পরিবারের প্রায় সবাই একটু ইসলামিক মাইন্ডের, যার ফলে এই সব জিন ভূত সম্পর্কে আমাদের সবারই ধারণা ছিল। যাই হোক, ঘটনায় আসি। আমার গ্র্যাজুয়েশন শেষ করার পরে জুন কি জুলাইয়ের দিকে আমি আমার 4 জন ইউনিভার্সিটি ফ্রেন্ড ঠিক করি যে আমরা মানে পুরো বাংলাদেশ ট্যুরে যাব। কাকতালীয় ভাবে আমার 4 জন ফ্রেন্ডের বাসাই ছিল ফেনীতে। তার মধ্যে একজনের নাম আশফাক। তো আমরা সবাই ডিসাইড করলাম যে আশফাকের বাসায় থাকবো এবং সেখান থেকেই আমরা পুরো চট্টগ্রাম ঘুরব। এতে আমাদের হোটেলে থাকার খরচটা সেভ হবে। বলে রাখা ভালো, আশফাক এবং বাবা ঢাকায় অনেক মানে ভালো বিজনেসম্যান। ফলে তার পুরো ফ্যামিলি পুরান ঢাকায় থাকে, যার কারণে ফেনী এবং বাংলো বাড়িতে কেউ ছিল না, শুধুমাত্র একজন কেয়ারটেকার, এবং তাদের ফ্যামিলি নিয়েই তিনি সেই বাসায় দেখাশোনা করতেন। বাড়িটির লোকেশন ফেনী শহর থেকে ভেতরে সীমান্ত এলাকা পরশুরামে। বাড়ি থেকে রাতের বেলায় ভারত সীমান্ত স্পষ্ট দেখা যায়, ভারত বাংলাদেশ সীমান্ত স্পষ্ট দেখা যায়। সেই এলাকায় খুব কম পাকা বাড়ি থাকায় মাগরিবের আজানের সময় রীতিমতো পিন ড্রপ সাইলেন্স চারিদিকে একদম বিরাজ করে। আমরা 2 জন আমাদের প্ল্যানের একদিন আগেই সেই বাসায় যাই। বাকি 2 জনের ঢাকা থেকে একদিন পরে আসার কথা ছিল। বলে রাখা ভালো, বাসাটি 3 বিঘা জমির ওপরে বানানো এবং ডুপ্লেক্স। আমরা যেই দেখলাম কেয়ারটেকার কাকার কাছে ছেলে আমাদের জন্য দোতলায় আলাদা রুম গুছিয়ে রেখেছে এবং পাশের হোটেল থেকে লোক আসছে আমরা কি খাবো শুনতে। আমি যে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গেলাম, বাট একটি জিনিস খেয়াল করলাম, এত আলিশান একটি বাথরুম বাট কোনো আয়না নেই। আমি একটু খুঁতখুঁতে স্বভাবের, আমার কাছে ব্যাপারটা খুব বিরক্ত লাগলো। কিন্তু আজব ব্যাপার হলো, বাথরুম না, পুরো বাসায় কোথাও আমি কোনো আয়না পেলাম না। অনেক টায়ার্ড থাকার কারণে ব্যাপারটা আর ভেবে ওঠেনি। নিজের ব্যাগের ছোট আয়না দিয়েই কাজ চালিয়ে নিলাম। 7টার সময় হোটেল থেকে আমাদের খাবার নিয়ে এলো কেয়ারটেকার সাহেব এবং তার ছেলে। আবার খেতে খেতে সবাই মিলে গল্প করার সময় এক ফাঁকে কিচেনের দরজার উপরের কোনায় একটা বড় মাছ দেখতে পেলাম। অনেক বড়, বলতে গেলে 6-7 ফিট হবে, এবং মাছটি লম্বালম্বি ভাবে দরজার কোনায় উপরে দাঁড়িয়ে আছে। মাছটি দেখে আমাদের দেখা
টিপিক্যাল কোনো মাছ মনে হলো না, অনেকটা রূপচাঁদা মাছ, কিন্তু শরীরটা ছোপ ছোপ ডোরা কাটা। বাসায় নতুন হওয়ার কারণে আমি ভাবলাম এটা হয়তো কোনো শোপিস টোপিস হবে। আমি আশফাককে ডাকতে যেই দেখলাম মাছটি নিচে পড়ে গেল। এইটা দেখে আমি প্রচুর ভয় পেলাম। আমার সামনে থাকা প্লেট রীতিমতো পড়ে গেল নিচে। সবাই অবাক হলো। কি আমি প্যানিক করতে করতে সবাইকে বললাম, বাট খেয়াল করলাম কেয়ারটেকার চাচা আমার কথায় একটু ইতস্তত হলেন না। উল্টো তিনি বললেন, মনে হয় বাঁধনগুলো আবার লাগাতে হবে। এই কথার মানে আমি তখনও বুঝে উঠতে পারিনি। খাওয়া দাওয়া শেষ করে তিনটি আলাদা আলাদা রুমে ঘুমাতে যাই। বলে রাখি, আমার স্মোক করার অভ্যাস থাকায় ব্যালকনিটাওয়ালা রুমটাতে আমি যাই। ভোর 3টা কিংবা 3:30 দিকে আমার ঘুম ভেঙে যায়, কোনো শব্দে না। আমি লাইট অন করলাম, দেখলাম পুরো ভিজে আছে এবং ফ্যান ফুল স্পিডে দেয়া। আমি উঠে বসেই খেয়াল করলাম আমার গা এবং বিছানা জুড়ে ভেজা। আমার ঘুম কাটিয়ে সেন্স আসার পর আমি বুঝতে পারলাম এগুলো পানি কিংবা ঘাম না, এগুলো গোলাপ জল। আমি কিছু বুঝে ওঠার আগেই দেখলাম খাটের নিচ থেকে একটা সাদা বিড়ালের মতো কিছু দেখতে, পুরোপুরি বিড়ালও না, একটা প্রাণী চলে গেল আমার খাটের নিচের দিকে। আমি এইটা দেখে এত ভয় পাই যে চিৎকার করে পাশের রুমে চলে যাই, কিন্তু কাউকে না পেয়ে আমি নিচতলায় যেতে যেতে সেন্সলেস হয়ে যাই। সকালে জ্ঞান ফিরলে আশফাক প্রথমেই আমাকে বলে, কোনো কিছু জিজ্ঞেস না করি, তোর কাপড়ের ব্যাগ কোথায়? আমি একটু বিরক্ত হয়ে জিজ্ঞেস করি। ও আমাকে বলে, সত্যি করে বলতো, তুই তোর কোন আয়না এনেছিস আজকে? আমি বিরক্ত হয়ে বলি, ভাই আমার জীবন যায় আর তুই আছিস আয়না নিয়ে। আশফাক আমাকে শুধু একটা কথাই বলে, শুধু তোর না, আমাদের সবার জীবন যায়, তাড়াতাড়ি আয়নাটা নিয়ে নিচে আয়। আমি উঠে নিচে যেতেই দেখি কয়েকজন হুজুর আর এতিম বাচ্চা। দেখে মনে হচ্ছে বাসায় মিলাদ। আমি আয়না নিয়ে যেতেই আমার কাছ থেকে হুজুর ছো মেরে আয়নাটা নিয়ে নেন। তারপর সেটি হ্রদে ধোয়া পানিতে ফেলে একটা কয়লা দিয়ে ভেঙে গেলে একটি কয়লা দিয়ে ভেঙে গেল বা কিছু একটা লিখেছেন উনি। আমি খুব বিরক্ত হয়ে আশফাককে বললাম, কি হচ্ছে? ও আমাকে বলে, ঢাকায় যাওয়ার পথে সব বলবো। আমি যেন 1 ঘন্টার মধ্যে রেডি হই। পরবর্তীতে ঢাকায় যাওয়ার পথে আমি যে সব শুনলাম তাতে আমার রীতিমতো আটকে উঠার পালা। প্রথমত, এই জায়গায় মুঘল আমলের অনেক মানুষকে মারা হয়েছিল। পরবর্তীতে তাদের দাদারা এই জায়গার বাড়ি বানাতে চাইলে যেই কাজটা শুরু করত, কোনো না কোনো ভাবে বাধার শিকার হতো। আশফাকের বাবা 2009 সালে এই বাড়িটি বানায়। এই বাড়িতে ওঠার ঠিক 13 দিন পর তার দাদি মারা যান, এবং আরো আশ্চর্যের ব্যাপার, তার ঠিক 13 ঘন্টা পর তার নানা স্ট্রোক করে মারা যান। এরপরে তার মামা খালারা ওই বাসায় অনেক সমস্যা ফেস করতেন, এবং এক পর্যায়ে তারা কুষ্টিয়া থেকে বড় হুজুর আনেন। হুজুর বলেন যে সেই বাসায় 88,000 জিন বাস করে, এবং তিনি আরো বলেন যে এই জিন এই বাসার মধ্যেই অন্য মাত্রায় বা ডাইমেনশনে বাস করে, ফলে তাদের কোনোভাবেই তাড়ানো সম্ভব না। হুজুর আরো বলেন যে বাসার সকল জিনিস যেগুলো প্রতিফলন করে সেগুলো সরাতে হবে, অর্থাৎ বাসায় এমন কোনো জিনিস রাখা যাবে না যেগুলো নিজের চেহারা দেখা যায় কিংবা আলোক শিখা প্রতিফলন করে, কারণ এই সব জিনিস নাকি তাদের ডাইমেনশনে সাথে আমাদের ডাইমেনশনের সংযোগ তৈরি করে দেয়। আমি আয়না নিয়ে যাবার ফলে আমার আয়না দিয়ে সেই সব জিন পুনরায় আবার আমাদের ডাইমেনশনে আসার রাস্তা পায়, যার ফলে ওই দিন বাসার বন্ধ বাঁধন খুলে গিয়ে এবং কিচেনে মাছ রূপে কাউকে দেখেছিলাম। আমি আশফাককে শেষ একটা কথা বলেছিলাম যে তাহলে কেয়ারটেকার কাকা বাসায় কিভাবে থাকে। আমাকে আশফাক বলেছিল তা মনে হয় এখনো আমার শরীরে কাঁটা দিয়ে ওঠে। ও বলল যে বাসায় কোনো কেয়ারটেকার থাকে না, যিনি ছিল তিনি 1 বছর আগে এই বাসায় মারা গেছেন সাপের কামড়ে। তার ফ্যামিলি এখন ঢাকায় আশফাকদের বাসায় থাকে, আর তার ছেলে ফেনী শহরে সিএনজি চালায়। আমি জানি না এটি ভয়ের কিনা, আমার কাছে একটা আনসলভড মিস্ট্রি। আমার জীবনের অনেক ঘটনা আছে, একদিন সময় করে ভয়েস মেইলে দিব। আমার জন্য দোয়া করবেন। ভূত এফএমের জন্য শুভকামনা। আরিফ শাহরিয়ার লিখেছেন লন্ডন থেকে।